প্রিয় ছাত্রছাত্রী, আজ আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশান। এই অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশান কাকে বলে বা কী সে সম্পর্কে তোমরা আগেই জেনে এসেছো। তবু বলে রাখি যে অঙ্গজ জনন হলো, এটা বিশেষত দেখবে বিভিন্ন রকমের যে উদ্ভিদের ক্ষেত্রে এটা দেখতে পাওয়া যায়, যে এটা অঙ্গজ যে দেহকোষ থেকে যে কোষ বিভাজনের মাধ্যমে কোনো অপত্য সৃষ্টিকে বলা হচ্ছে অঙ্গজ জনন। তাহলে কোনো জীবদেহের কোনো অঙ্গের কোষ যখন বিভাজিত হয়ে সেখান থেকে যে জনিত্রী জীবের ন্যায় হুবহু গঠনযুক্ত অপত্য সৃষ্টি হয় তাকেই আমরা বলছি অঙ্গজ জনন। এবার এই অঙ্গজ জননের যে বৈশিষ্ট্য, তোমরা আগে যে অযৌন জনন সম্পর্কে জেনেছ, সেরকমই অঙ্গজ জননের বৈশিষ্ট্যটা অনেকটা মিল আছে। যেমন এটা হচ্ছে একটা সরল প্রক্রিয়া, জনন প্রক্রিয়া, যেখানে অতি সহজেই কিন্তু অঙ্গজ দেহকোষ বিভাজিত হয়ে জনিত্রী জীবের ন্যায় অপত্য জীব সৃষ্টি হয়। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি, যে একটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। এই জননটা অঙ্গজ জনন এবং অযৌন জনন এটা প্রধানত যে ইউনিপ্যারেন্টাল রিপ্রোডাকশান, অর্থাৎ এখানে একটি জনিত্রী জীবের প্রয়োজন হয়। থার্ড পয়েন্টটা হচ্ছে কি, যে এখানে একাধিক অপত্য সৃষ্টি হয়, এটা খুব কম সময়ের মধ্যেই একাধিক অপত্য সৃষ্টি হয়। এবং পরের পয়েন্ট, যে অপত্যে বংশের বিশুদ্ধ বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ যে বৈশিষ্ট্যের বিশুদ্ধতা বজায় থাকে। অর্থাৎ এখানে কি হচ্ছে, যে জনিত্রী জীবের মতো হুবহু একই বৈশিষ্ট্যযুক্ত হয় অপত্যগুলো, এবং এই উৎপন্ন অপত্যে ভেদ বা ভ্যারিয়েশন সৃষ্টি হয় না। দেখো 5 নম্বর পয়েন্টে যেটা দেওয়া আছে, যেটা হচ্ছে ভেদ বা প্রকরণ, যেটাকে আমরা বলছি ভ্যারিয়েশন, সৃষ্টি হয় না। তাহলে ভ্যারিয়েশন সৃষ্টি না হওয়ার জন্য অপত্যগুলো যে একই বৈশিষ্ট্যযুক্তের হয় জনিত্রী জীবের ন্যায়। আচ্ছা, 6 নম্বর পয়েন্টটা দেখো, যে অপত্য দুর্বল প্রকৃতির হয়। দুর্বল বলতে এখানে কোনো, যেহেতু এখানে ভেদ বা প্রকরণ ঘটছে না, তাই নতুন নতুন বৈশিষ্ট্য আসার সম্ভাবনাও থাকে না, সেই জন্য সাধারণত এরা দুর্বল প্রকৃতির হয়। এবং এরা পরিবর্তনশীল পরিবেশে এদের মানিয়ে নেওয়াটাও একটু চাপের। তারপরের পয়েন্ট, নেক্সট পয়েন্টে দেখো, যে উৎপন্ন অপত্য, যে অপত্যের অভিযোজন এবং অভিব্যক্তি ঘটার সম্ভাবনাটা কম থাকে। তাহলে এখানে যে বৈশিষ্ট্যগুলো হলো অঙ্গজ জননের, এটা হচ্ছে একটা সরল প্রক্রিয়া, একটি জনিত্রী জীবের প্রয়োজন হয় বংশবিস্তার ঘটানোর জন্য, একাধিক অপত্যের সৃষ্টি হয়, অপত্যে বংশের বিশুদ্ধ বৈশিষ্ট্য বজায় থাকে, ভেদ বা প্রকরণ সৃষ্টি হয় না, অপত্য দুর্বল প্রকৃতির হয়, এবং অভিযোজন এবং অভিব্যক্তি ঘটার সম্ভাবনা এদের কম থাকে। এখানে দেখো, যে অঙ্গজ জননের যে বৈশিষ্ট্য, সেখান থেকেই তোমরা এখানে নিজেরাই করে নিতে পারবে যে অঙ্গজ জননের যে সুবিধাগুলো কি কি আর অঙ্গজ জননের অসুবিধাগুলো। এখানে আমি আর নতুন করে বলে সময় নষ্ট করছি না, তাই অঙ্গজ জননের সুবিধা এবং অসুবিধা কি, এইগুলো তোমরা নিজেরাই করে নিতে পারবে। এরপর আমরা চলে আসছি নেক্সট যেটা, সেটা হচ্ছে অঙ্গজ জননের প্রকারভেদ। তাহলে যে অঙ্গজ জননের যে প্রধান যে প্রকার, সেটা হচ্ছে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক অঙ্গজ জনন বা ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশান, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন, অর্থাৎ আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশান। এখানে দেখো, যে প্রাকৃতিক অঙ্গজ জনন, এখানে একটা কথা বলে রাখি, তোমরা যেহেতু আগেই অযৌন জনন সম্পর্কে জেনেছো, তাহলে সেই অযৌন জননের সঙ্গে এই অঙ্গজ জননের অনেকটা মিল আছে। প্রথমেই বলে রাখি, দেখবি জননকে প্রধানত দুটো ক্যাটাগরিতেই ভাগ করা হয়। এক হচ্ছে অযৌন বা অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশান আর সেক্সুয়াল রিপ্রোডাকশান। কিন্তু এখানে আমরা যেহেতু উদ্ভিদের ক্ষেত্রে আলাদা করে অঙ্গজ জনন ব্যাপারটা একটা আসছে, সেখানেও দেখো এই পয়েন্টগুলো তোমরা পাবে বা এটা অযৌন জননে করে এসেছো। দেখো, যে প্রাকৃতিক অঙ্গজ জনন বা ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশান, এর কতগুলো প্রকার আছে, সেই প্রকারগুলো সম্পর্কে বলছি, একটু দেখে নাও। যেমন প্রথমেই 1 নম্বরে দেখো লেখা আছে দ্বিবিভাজন বা বাইনারি ফিশন। এই টার্মটা সম্পর্কে তোমরা আগেই জেনেছো। এই দ্বিবিভাজন কি সে সম্পর্কে তোমরা অযৌন জননে জেনেছো, যেটা বিশেষত এটা এককোষী জীবেরা, এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, দেখো ইস্ট, হচ্ছে ছত্রাক, আর্টিকুলেরিয়া নামক হচ্ছে অ্যালগি, এরা কি করে,
এই এদের একটা দেহকোষটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়ে সেখান থেকে দুটো অপত্য সৃষ্টি হয়। এটা হচ্ছে বাইনারি ফিশন বা হচ্ছে দ্বিবিভাজন। তারপরেই চলে আসছি যে বাডিং বা কোর্কোদ্গম বা মুকুলোদ্গম। এই বাডিং পদ্ধতিতে বংশবিস্তারকারী একটা ছত্রাক হচ্ছে ইস্ট, স্যাকারোমাইসিস সেরিফিসি। সেই ইস্টের ক্ষেত্রে তোমরা আগেও জেনেছো, এই ইস্টের প্রধান এরা হচ্ছে এককোষী ছত্রাক। এদের যে কোষটা, সেই কোষের বিশেষ করে দেখবে এখানে যে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম, এই নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে সেখান থেকে যে সাইটোপ্লাজম সহ কিছু উপবৃদ্ধি সৃষ্টি হয়, এই উপবৃদ্ধিগুলোকে বলা হয় কোরক বা বাড। এবং এই উপবৃদ্ধিগুলো মাতৃদেহ থেকে পুষ্টি সংগ্রহ করে নিয়ে পরিণত হয়ে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যে অনুকূল পরিবেশে তারা হচ্ছে সেখান থেকে অপত্য ইস্ট সৃষ্টি হয়। এটা হচ্ছে কোর্কোদ্গম বা বাডিং পদ্ধতি। এবং এখানে যে ছবিটা দেওয়া হয়েছে দেখো, এখানে যে ইস্টের দেহে কোরক বা বাড ক্রমান্বয়ে উৎপন্ন হয়ে একটা শৃঙ্খলাকার গঠন তৈরি হয়েছে। এই শৃঙ্খলাকার গঠনটা দেখতে অনেকটা বিশেষ করে যে সূত্রাকার যে ছত্রাকের দেহের ন্যায় হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে সিউডো মাইসেলিয়াম বা ছদ্ম মাইসেলিয়াম। তাহলে ছদ্ম মাইসেলিয়াম কোথায় দেখা যায়? এটা ইস্টের দেহে দেখা যায়, বিশেষ করে কোর্কোদ্গম পদ্ধতিতে বংশ বিস্তারের সময়। হ্যাঁ, এখানে আর একটা কথা বলে রাখি তোমাদের, যে যখন একটা কোরক মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে অপত্য ইস্ট সৃষ্টি করলো, এখানে দেখো দুটো পয়েন্ট আছে। একটা হচ্ছে বার্ড স্কার মানে মুকুল ক্ষত। তাহলে একটা জনিত্রী ইস্টের দেহে মুকুল উৎপাদনের সময় যে একটা ক্ষত তৈরি হয় সেটাকে বলা হচ্ছে মুকুল ক্ষত। আর যেটা অপত্য সৃষ্টি হলো তার দেহে একটা ক্ষত বা দাগ থেকে যায় সেটাকে বলা হয় বার্ড স্কার বা হচ্ছে জন্মক্ষত। তাহলে মুকুল ক্ষত থাকে জনিত্রী ইস্টে আর জন্মক্ষত থাকে যে অপত্য ইস্টে। এরপর আমরা তৃতীয় যে অঙ্গজননটা আসছে সেটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন। এই খণ্ডীভবন সম্পর্কে তোমরা আগেও জেনেছো। এই যেমন হচ্ছে স্পাইরোগাইরা এবং অসিলেটোরিয়া, উডোগোনিয়াম, উলোথ্রিক্স, এই সমস্ত শৈবালের সূত্রাকার দেহ খণ্ডিত হয়ে সেখান থেকে অপত্য শৈবাল সৃষ্টি হয়, সেটা হচ্ছে খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন। 4 নম্বরে আছে টরুলা স্টেজ বা টরুলা দশা। টরুলা দশা কি? এটা হচ্ছে মিউকরের দেহে উৎপন্ন বিশেষ করে ওইডিয়া জাতীয় যে রেণু উৎপন্ন হয়, সেই উৎপন্ন রেণুগুলো ওই শৃঙ্খলাকারে উৎপন্ন হওয়ার জন্য এটা হচ্ছে এই দশাটার নাম হচ্ছে টরুলা দশা। এই টরুলা দশায় উৎপন্ন যে দেহকোষী বলা যাক বা রেণু বলা যাক, সেইগুলো কিন্তু পরিণত হয়ে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে সেখান থেকে অপত্য মিউকরের জন্ম হয়। তারপর 5 নম্বরে যেটা আছে দেখো গেমা কাপ। গেমা কাপ জিনিসটা একটা নতুন। এটা হচ্ছে এক প্রকারের যে বিশেষ করে মার্কেনসিয়ার যে থ্যালাস, এটা হচ্ছে একটা ব্রায়োফাইটা। মার্কেনসিয়া এখানে নাম দেওয়া আছে দেখো, মার্কেনসিয়া। এটা হচ্ছে এক ধরনের মস বা ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদ। এই ব্রায়োফাইটা জাতীয় উদ্ভিদের থ্যালাসে কিছু কাপ লাইক স্ট্রাকচার বা পেয়ারাকৃতি গঠন লক্ষ্য করা যায়, এবং সেই কাপের মতো যে অংশগুলোকে বলা হয় গেমা কাপ বা বহু বচনে যেটাকে বলা হচ্ছে গেমি। এই গেমা কাপগুলো যে থেকে সেখান থেকে অপত্য মার্কেনসিয়ার জন্ম হয়। তাই গেমা কাপের মাধ্যমে বংশবিস্তারকারী একটা ব্রায়োফাইটসের নাম হচ্ছে মার্কেনসিয়া, এটা ভালো করে মনে রাখবে। তারপর চলে আসি যে অস্থানিক মুকুল দ্বারা। তাহলে আমরা যেটা পড়ছি এটা কিন্তু সব প্রাকৃতিক অঙ্গজ জননের ভাগগুলো পড়ছি। তারপর 6 নম্বরে দেখো যে অস্থানিক মুকুল দ্বারা। যে অস্থানিক মুকুল বলতে কি, যে এখানে দেখো যে মূলজ মুকুল বা মূলে যে অস্থানিক মুকুল থাকে, বিশেষ করে দেখবে ডালিয়া বা হচ্ছে পটল, এই সমস্ত উদ্ভিদের যে মূলজ মুকুল থেকে যে অপত্য সৃষ্টি হয় বা অপত্য উদ্ভিদের জন্ম হয় সেটাকে বলা হচ্ছে মূলজ মুকুল দ্বারা অঙ্গজ জনন। তারপরে আসছে কাণ্ডজ মুকুল। কাণ্ডজ মুকুল কি, কাণ্ডে অনেক সময় অস্থানিক মুকুল থাকে, যেমন গাঁদা, জবা, গোলাপ। এই কাণ্ডজ মুকুলের দ্বারা তারা কিন্তু যে জনিত্রী জীব থেকে অপত্য জীব সৃষ্টি করতে পারে, তারা যে কাণ্ডজ মুকুল দ্বারা হতে পারে। আবার দেখবে পত্রজ মুকুল সম্পর্কে তোমরা আগেই জেনেছো, যে যেমন হচ্ছে বা হচ্ছে তোমরা নিচু ক্লাসে এইগুলো সম্পর্কে জেনে এসেছো। আর পত্রজ মুকুল যেমন হচ্ছে পাথরকুচি, বিগোনিয়া,
এই পাথরকুচি এবং বিগোনিয়ার যে পাতায় যে অস্থানিক মুকুল থাকে, সেই জন্য এদের পাতা থেকে অপত্য সৃষ্টি হয়, যেটা হচ্ছে অঙ্গজনন প্রক্রিয়া পত্রজ মুকুলের দ্বারা। তাহলে এইগুলো সম্পর্কে তোমরা আগেই জেনে এসছো অস্থানিক মুকুল দ্বারা। এরপর যেটা চলে আসছি সেটা হচ্ছে বাই মডিফাইড স্টেম বা পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ডের দ্বারা। এই পরিবর্তিত রূপান্তরিত কাণ্ড কি, যে এই কিছু কিছু কাণ্ড আছে যেগুলোকে দেখে কাণ্ড বলে মনে হয় না, কারণ সেগুলো তার গঠনটা পরিবর্তিত হয়ে যায়। তাই এই পরিবর্তিত বা রূপান্তরিত কাণ্ডের দ্বারা যে অঙ্গজ জনন সম্পন্ন হয় তার মধ্যে যে ভাগগুলো দেখেছি, বাই মডিফাইড আন্ডারগ্রাউন্ড স্টেমস বা পরিবর্তিত ভূনিম্নস্থ কাণ্ড। এই পরিবর্তিত ভূনিম্নস্থ কাণ্ড কি, যে মাটির নিচে কিছু কাণ্ড থাকে যেগুলোকে বলা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ড। এই ভূনিম্নস্থ কাণ্ড এর মধ্যে তোমরা এইগুলো নামগুলোর সঙ্গে পরিচিত আগেই হয়েছ, যেমন রাইজোম বা গ্রন্থিকন্দ। এই গ্রন্থিকন্দ কি, এটা হচ্ছে যে বিশেষ করে আদা, হলুদ, এদের যে মাটির নিচের যে কাণ্ড সেইটাকে বলা হচ্ছে রাইজোম বা গ্রন্থিকন্দ বা গ্রন্থিকাণ্ড, যাই বলি না কেন। এবং এখানে যে অগ্রভাগে অগ্রমুকুল এবং পশ্চাৎভাগে কক্ষে যে কাক্ষিক মুকুল থাকে, এই অগ্রমুকুল এবং কাক্ষিক মুকুল অনুকূল পরিবেশে সেখান থেকে আবার নতুন অপত্য বা চারা গাছ জন্মায়। তাই এখানে রাইজোমের দ্বারা বংশ বিস্তার করতে পারে হচ্ছে আদা, হলুদ। তারপর আসছি টিউবার বা স্ফীতকন্দ। স্ফীতকন্দ হচ্ছে আলু, যে আলুর যে চোখ, সেই আলুর যে চোখে এখানে থাকে কি মুকুল থাকে, সেই মুকুলগুলোকে কেটে কেটে যখন মাটির নিচে রোপণ করা হয় তখন সেখান থেকে হচ্ছে নতুন চারা গাছ জন্ম হয়, সেটা হচ্ছে স্ফীতকন্দের দ্বারা। তারপর আসছি করম বা হচ্ছে যেটাকে বলা হচ্ছে গুঁড়িকন্দ। এই গুঁড়িকন্দ হচ্ছে কি ওলের দেখবে যে মুখী বলা হয়, ছোট ছোট যে গ্যাঁজের মতো উৎপন্ন হয়, সেইগুলো দেখুন অনুকূল পরিবেশে পড়ে সেখান থেকে আবার নতুন ওলের গাছের জন্ম হচ্ছে। তাহলে সেইটা হচ্ছে কি গুঁড়িকন্দের দ্বারা। আর 4 নম্বরটা হচ্ছে বাল্ব বা হচ্ছে কন্দ। আমরা যে পেঁয়াজ বা রসুন খাই, সেই পেঁয়াজের যে কাণ্ড বা কন্দ, সেই কন্দ হচ্ছে যে বাল্ব বা কন্দের দ্বারা, যেমন হচ্ছে পেঁয়াজ বা রসুন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে পরিবর্তিত বা রূপান্তরিত ভূনিম্নস্থ কাণ্ডের দ্বারা, যেমন হচ্ছে গুঁড়িকন্দের দ্বারা, স্ফীতকন্দের দ্বারা বা হচ্ছে গ্রন্থিকন্দের দ্বারা বা কন্দের দ্বারা আমরা দেখতে পেলাম যে উদ্ভিদ কিভাবে বংশ বিস্তার করে। এরপর আমি চলে আসছি যে পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে মডিফাইড সাবেরিয়াল স্টেম, অর্থাৎ যেটাকে বলা হচ্ছে যে অর্ধবায়ব কাণ্ডের দ্বারা, যে পরিবর্তিত অর্ধবায়ব কাণ্ডের দ্বারা। যেমন দেখো ধাবক বা রানার যেগুলোকে বলা হচ্ছে, সেই ধাবক হচ্ছে কি, যেমন আমরুল, শুষ্নি, এইগুলো হচ্ছে এই ধাবকের সাহায্যে বংশ বিস্তার করে। তারপর হচ্ছে অর্ধবায়ব কাণ্ডটা একটু বলে রাখি, যে অর্ধবায়ব কাণ্ড যে কাণ্ডগুলো বাতাস বা বায়বীয় নয়, আবার হচ্ছে আন্ডারগ্রাউন্ড বা ভূনিম্নস্থ নয়, বায়ু এবং মাটির সংযোগ বরাবর অবস্থান করে, সেইগুলোকে বলা হচ্ছে অর্ধবায়ব কাণ্ড। এই অর্ধবায়ব কাণ্ড সম্পর্কে তোমরা জেনেছো, যেমন ধাবক হচ্ছে শুষ্নি, আমরুলে দেখতে পাওয়া যায়, বক্র ধাবক যেমন মেন্থা, স্ট্রবেরিতে দেখতে পাওয়া যায়, অফসেট মানে খর্ব ধাবক বা হ্রাস ধাবক, এটা সম্পর্কে আগেও পরিচিত হয়েছে যে ইকর্নিয়া বা হচ্ছে কচুরিপানা, পিস্টিয়া বা টোপাপানা, এদের ক্ষেত্রে হচ্ছে খর্বধাবক। আর ঊর্ধ্বধাবক যেটা হচ্ছে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে বা পুদিনার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তাহলে দেখো এখানে নামগুলোর সঙ্গে পরিচিত হতে হবে, এবং এদের যে এই যে পরিবর্তিত অর্ধবায়ব কাণ্ডের মধ্যে যে মুকুল থাকে সেখান থেকেও কিন্তু অনুকূল পরিবেশে সেখান থেকে চারা গাছের জন্ম হয়। তাই এখানে ধাবক হচ্ছে যেমন হচ্ছে শুষ্নি আমরুলের দেখতে পাওয়া যায়, বক্রধাবক মেন্থা, স্ট্রবেরি, আর খর্বধাবক হচ্ছে কচুরিপানা, টোপাপানা, আর ঊর্ধ্বধাবক হচ্ছে চন্দ্রমল্লিকা, পুদিনা। তাহলে এদের ক্ষেত্রে এই সমস্ত অর্ধবায়ব কাণ্ডে অবস্থিত মুকুলের দ্বারা তারা কিন্তু অঙ্গজ বংশবিস্তার করে। এরপর আমরা চলে আসছি যে বাই মডিফাইড এরিয়াল স্টেম বা পরিবর্তিত বায়বীয় কাণ্ড। বায়বীয় কাণ্ড বলতে কি, যেটা বাতাসের মধ্যে বা উপরে যে কাণ্ডগুলোকে আমরা সচরাচর দেখতে পাই বেশিরভাগই বায়বীয় কাণ্ড। তার মধ্যে দেখো লেখা আছে অপাংসিয়া বা হচ্ছে ফণিমনসা। এই ফণিমনসার যে কাণ্ড
এখানে যে মুকুল থাকে সেই কাণ্ড থেকে কিন্তু আবার আমরা ওই কাণ্ডগুলোকে কেটে বা ওখানে যদি পড়ে থাকে সেখান থেকে আবার নতুন ফণিমনসার গাছ জন্মায়। তাহলে হচ্ছে পরিবর্তিত বায়বীয় কাণ্ডের দ্বারা ফণিমনসা অঙ্গজ বংশ বিস্তার করতে পারে। তারপর চলে আসি, দেখো বুলবিল দ্বারা। এই বুলবিল বা এগেপ বা চুপড়ি আলু, খাম আলু, তাদের যে কাক্ষিক মুকুল খাদ্য সঞ্চয়ের ফলে সেটা কিন্তু স্ফীত হয়ে যায় এবং সেইগুলোকে বলা হচ্ছে বুলবিল। এই বুলবিল যে মূল গাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যখন মাটিতে পড়ে সেখানে অঙ্কুরিত হয়ে সেখান থেকে চারা গাছের জন্ম হয়। তাহলে এই বুলবিলের দ্বারা হচ্ছে এগেপ এবং চুপড়ি আলু এরা বংশ বিস্তার করে। তারপরে আসছি দেখো টিউরিয়ন দ্বারা। টিউরিয়ন দ্বারা হচ্ছে আর্টিকুলেরিয়া। এই আর্টিকুলেরিয়া টিউরিয়ন এটাও হচ্ছে এক ধরনের খাদ্য সঞ্চয়ের ফলে এক ধরনের উৎপন্ন মুকুল। সেই টিউরিয়নও হচ্ছে মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যে অপত্য আর্টিকুলেরিয়া জন্ম দেয়। তাহলে এই হলো আমাদের হচ্ছে যে প্রাকৃতিক অঙ্গজ জনন। তাহলে প্রাকৃতিক অঙ্গজ জননের মধ্যে যেটা হলো, 1 নম্বর হচ্ছে যে দ্বিবিভাজন, 2 হচ্ছে কোরকোদ্গম, 3 হচ্ছে খণ্ডীভবন, 4 হচ্ছে তরুলা দশার মাধ্যমে, 5 হলো গেমাকাপ, আর 6 হলো যে যেটা হচ্ছে অস্থানিক মুকুল দ্বারা। এবং অস্থানিক মুকুলের মধ্যে যে ভাগগুলো যেমন হচ্ছে পত্রজ মুকুল, মূলজ মুকুল, কাণ্ডজ মুকুল। তারপর আসছে পরিবর্তিত কাণ্ড দ্বারা। এই পরিবর্তিত কাণ্ডের মধ্যে আসছে যেমন 1 নম্বরে যেটা হচ্ছে পরিবর্তিত ভূনিম্নস্থ কাণ্ড হতে পারে, বিভিন্ন রকমের ভূনিম্নস্থ কাণ্ড সম্পর্কে বললাম, সেইগুলো হতে পারে। এছাড়া পরিবর্তিত হচ্ছে অর্ধবায়ব কাণ্ড হতে পারে, দ্বারা হতে পারে বায়বীয় কাণ্ড, আর বুলবিল এবং টিউরিয়ন দ্বারা অঙ্গজ বিস্তার। এরপর আমরা চলে আসছি যে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অর্থাৎ কৃত্রিম অঙ্গজ জনন। এখানে কৃত্রিম কথাটা আসছে কারণ এখানে উদ্ভিদ নিজের থেকে কিন্তু এর বংশ বিস্তার করতে পারে না, কারণ এখানে বিশেষত আমাদের যে প্রয়োজন হয়। তাহলে আমরা যখন কোনো কৃত্রিমভাবে কোনো উদ্ভিদের অঙ্গজ দেহকোষ বা হচ্ছে অঙ্গ বিচ্ছিন্ন করে সেখান থেকে যখন অপত্যের সৃষ্টি করতে পারি সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন। দেখো এর মধ্যে আছে যে কাটিং বা শাখা কলম। শাখা কলম এখান থেকে বুঝতে পারছো যে কোনো গাছের একটা কাণ্ডের যে শাখা বা বিটপকে বিচ্ছিন্ন করে সেখান থেকে আমরা যদি অপত্যের জন্ম দিতে পারি বা ওই গাছের জন্ম হয় তখন সেটাকে বলা হচ্ছে শাখা কলম। এই শাখা কলম আবার হচ্ছে বিভিন্ন রকমের হতে পারে। দেখো স্টেম কাটিং। স্টেম কাটিং হচ্ছে কি, যেটা শাখা কলম, মূল শাখা কলম যেটা বলা হচ্ছে, কাণ্ডের শাখাকে কেটে সেখান থেকে অপত্যের সৃষ্টি হয়, যেমন গোলাপ, জবা, লেবু এর ক্ষেত্রে। রুট কাটিং। রুট মানে হচ্ছে মূল, তাহলে মূলকে কেটেও যদি সেটা মাটিতে পুঁতে দেওয়া হয় সেখানে অস্থানিক মূল উৎপন্ন হয় বা মুকুল থেকে সেখান থেকে বিটপ সৃষ্টি হয়ে যে অপত্য উদ্ভিদের সৃষ্টি হতে পারে সেটাকে বলা হচ্ছে রুট কাটিং, যেমন পাতিলেবু, ব্ল্যাকবেরি, কমলা লেবু এদের ক্ষেত্রে এই অঙ্গজ বিস্তার ঘটানো যেতে পারে। আর লিপ কাটিং, এই লিপ কাটিংটা তোমরা তো আগেই জেনে এসছো, যেটা প্রাকৃতিকের মধ্যেই পড়ছে, সেটাকে যখন আমরা কৃত্রিমভাবে যদি করতে পারি তখন সেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়ালের মধ্যে পড়ছে। যেমন তাহলে লিপ কাটিং কি হচ্ছে পাথরকুচি, বিগোনিয়া। কারণ তাহলে এখানে দেখতেই পাচ্ছ কাণ্ড হোক, মূল হোক বা পাতা হোক, তাতে মুকুল থাকার জন্য সেখান থেকে আমরা এই কাটিং বা হচ্ছে শাখা কলম পদ্ধতিতে আমরা অঙ্গজ বিস্তার ঘটাতে পারি। এরপর দেখো সেকেন্ড পয়েন্ট হচ্ছে লেয়ারিং, বা যেটাকে বাংলায় বলা হয় দাবা কলম। দাবা কলম হচ্ছে কি, যে কোনো শাখাকে যদি দাবিয়ে বা হচ্ছে মাটিতে যদি চাপা দিয়ে রাখা হয় তাহলে সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হবে এবং পরবর্তী ক্ষেত্রে এটা কেটে যদি অন্যত্র বসানো হয় তখন সেখান থেকে অপত্য চারাগাছ জন্মাবে। তাহলে যেমন চন্দ্রমল্লিকা, পাতিলেবু এদের ক্ষেত্রে হচ্ছে দাবা কলম করা যায়। তারপর হচ্ছে গুটি কলম। গুটি, দেখো গুটি কলমটা হচ্ছে কি বিশেষ করে পেয়ারা, লিচু বা লেবু গাছের ক্ষেত্রে করা হয়। বিশেষ করে কাণ্ড বা শাখার কিছু অংশ চেঁচে দেওয়া হয় বা ওপরের ত্বকটাকে চেঁচে দেওয়া হয়, তারপর সেখানে হচ্ছে বিভিন্ন রকমের বিশেষ করে মানে কাদামাটি, গোবর বা হচ্ছে কুঁড়ো এইসব দিয়ে একটা গুটি তৈরি করে দেওয়া হয়, বা তারপরে হচ্ছে খড় দিয়ে সেটাকে বেঁধে দেওয়া হয় এবং প্রতিনিয়ত সেখানে হচ্ছে জলের স্প্রে দেওয়া হয়। তাহলে ভিজে থাকলে সেখান থেকে অস্থানিক মূল উৎপন্ন হবে। তারপর সেই শাখাটাকে যদি আমরা কেটে অন্যত্র
বসাই তাহলে সেখান থেকে নতুন চারা গাছ জন্মাবে। তাহলে এটা হচ্ছে গুটি কলম। গুটি কলম সাধারণত ঘটানো হয় অনেক গাছ আছে, তার মধ্যে যেটা দেওয়া হয়েছে দেখো পেয়ারা, লিচু এবং লেবু ক্ষেত্রে গুটি কলম পদ্ধতিতে অঙ্গজ বংশবিস্তার ঘটানো যায়। তারপর আসছি আমরা হচ্ছে গ্রাফটিং। এই গ্রাফটিং বা হচ্ছে জোড় কলম, এই জোড় কলম প্রধানত দুই প্রকারের বলে রাখি। একটা হচ্ছে সিয়ন গ্রাফটিং, তোমরা আগেই জেনেছো, ক্লাস 10-এ পড়েছো যে জোড় কলম বলতে একটা লাগে স্টক লাগে আর একটা সিয়ন লাগে। তাহলে স্টকটা হচ্ছে মূল সহ যে গাছটা লাগে সেটা হচ্ছে স্টক, আর তার ওপর যে শাখাটা জোড় লাগানো হয় সেটাকে বলা হচ্ছে সিয়ন। তাহলে দুটো শাখাকে যখন হচ্ছে এরকম জোড় করা হয় তখন সিয়ন গ্রাফটিং বলা হয়। আর বাড গ্রাফটিং কি, যে মুকুল গ্রাফটিং যেটাকে বলা হচ্ছে, যদি স্টকের সঙ্গে কোনো সিয়নের যে শাখার যে উৎপন্ন বাড বা মুকুল সেটা হচ্ছে স্টকের সঙ্গে যদি ছিদ্র করে সেখানে বসিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে শাখা উৎপন্ন হয়, তাহলে সেই কলমটাকে বলা হয় বাড গ্রাফটিং। তাহলে দেখো এখানে বিশেষ করে দেখবে গ্রাফটিং বা জোড় কলম দুই প্রকারের, একটা হচ্ছে সিয়ন গ্রাফটিং আর বাড গ্রাফটিং। এর বিভিন্ন প্রকারগুলো আছে, সেগুলো বই থেকে তোমরা দেখে নেবে, কারণ বিস্তৃত বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে অনেক। আচ্ছা, এরপর আমরা চলে আসি আরেকটা যে আছে, যে বিশেষ করে কৃত্রিম অঙ্গজ জনন, সেটা হচ্ছে মাইক্রো প্রোপাগেশন বা অণুবিস্তারণ পদ্ধতি। তাহলে অণুবিস্তারণ পদ্ধতির সাহায্যে যে অঙ্গজ বংশবিস্তার, এই জিনিসটা সম্পর্কে জানতে হবে। প্রথমেই বলে রাখি, এই যে অণুবিস্তারণ বা মাইক্রো প্রোপাগেশন, তার মূল পদ্ধতি হচ্ছে টিস্যু কালচার। এই টিস্যু কালচার কি, বিশেষ করে এটা উদ্ভিদের ক্ষেত্রে করা হয়। যেমন দুটো আমি বৈশিষ্ট্য লিখেছি, একটা হচ্ছে টোটিপোটেন্সি আর একটা হচ্ছে প্লিউরোপোটেন্সি। টোটিপোটেন্সি কি আর প্লিউরোপোটেন্সি কি? টোটিপোটেন্সি হচ্ছে কোনো একটা কোষ থেকে সেই কোষটার যে বৈশিষ্ট্যর জন্য বা ক্ষমতার জন্য যদি সেটা একটা পূর্ণাঙ্গ অপত্য সৃষ্টি করতে পারে, সেই ক্ষমতা বা ধর্ম যাই বলি না কেন তাকে বলা হচ্ছে টোটিপোটেন্সি। এই টোটিপোটেন্সি ধর্ম উদ্ভিদের যে কোনো সজীব কোষের ক্ষেত্রে আমরা দেখতে পাই। সেই জন্যই এই উদ্ভিদের ক্ষেত্রে আমরা টিস্যু কালচার পদ্ধতিতে অঙ্গজ বংশবিস্তার ঘটাতে পারি। আর প্লিউরোপোটেন্সি কি? প্লিউরোপোটেন্সি হচ্ছে, এটা হচ্ছে কোনো একটা কোষ থেকে যখন একটা পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করতে পারছে না, কোনো একটা অঙ্গ সৃষ্টি করছে, তখন সেই ক্ষমতাটাকে বা ধর্মটাকে বলা হচ্ছে প্লিউরোপোটেন্সি। তাহলে এই টোটিপোটেন্সি আর প্লিউরোপোটেন্সির মধ্যে পার্থক্যটা বোঝা গেল। এখন যদি তোমাদের বলা হয় যে কোন ধর্মের জন্য উদ্ভিদের মাইক্রো প্রোপাগেশন করা যায়, তাহলে এখানে টোটিপোটেন্সি ক্ষমতা থাকার জন্য। হ্যাঁ, এবার যদি বলা হয় আমাদের কোষগুলো, প্রাণী কোষগুলো কি টোটিপোটেন্সি ধর্ম আছে? না, কারণ টোটিপোটেন্সি ধর্ম থাকলে তাহলে আমাদেরও অঙ্গজ বংশবিস্তারের মাধ্যমে বংশবিস্তার করা যেত। হ্যাঁ, টোটিপোটেন্সি ক্ষমতাটা কখন দেখতে পাওয়া যায়? সেটা জাইগোটের মধ্যে লক্ষ্য করা যায়। জাইগোটটা যদি বিভাজিত হয়ে যদি দুটো যখন একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হচ্ছে, সেটা যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সেখান থেকে দেখবে যে সমযমজ উৎপন্ন হয়, যে আইডেন্টিক্যাল টুইন্স বা যে যমজের ক্ষেত্রে, সেটা পরে আমি বলবো, যখন মানুষের জনন পড়ানো হবে সেখানে আলোচনা হবে। এরপর চলে আসি যে এই যে টিস্যু কালচার কি। টিস্যু কালচার হচ্ছে উদ্ভিদের কোনো একটা সজীব কোষকে যদি পালন মাধ্যমে রেখে সেখান থেকে একটা অপত্য উদ্ভিদ সৃষ্টি করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে টিস্যু কালচার। এবং এই টিস্যু কালচারকে কাজে লাগিয়ে আমরা অণুবিস্তারণ করতে পারি। এবার দেখো যে অণুবিস্তারণ ঘটানোর সময় আমরা কোন কোন জিনিসগুলো একটু লক্ষ্য রাখবো, বা যে অণুবিস্তারণের যে পর্যায়গুলো সম্পর্কে আমরা জানবো। এটা তোমরা ক্লাস 10-এও জেনে এসেছো। তাহলে অণুবিস্তারণে একটা কথা বলে রাখি, যে উদ্ভিদের যে সজীব কোষ বা কলা নেওয়া হয় সেটাকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। তাহলে মূল কথা হচ্ছে এক্সপ্ল্যান্টকে পালন মাধ্যমে বা পুষ্টি দ্রবণে রেখে সেখান থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি করা, এবং সেটা হচ্ছে চাষের কাজে যদি ব্যবহার করা হয় তখন সেই সামগ্রিক যে প্রক্রিয়াটাকে আমরা এক কথায় বলতে পারি অণুবিস্তারণ পদ্ধতি। এই অণুবিস্তারণ পদ্ধতির যে পর্যায়গুলো কি কি, তাহলে দেখো যে প্রথমেই হচ্ছে রোগমুক্ত সতেজ চারাগাছ নির্বাচন। তাহলে আমি যে গাছটা নির্বাচন করব সেইটা যেন অবশ্যই রোগমুক্ত হয় এবং সতেজ হয়। তারপর কি করা হয়? এক্সপ্ল্যান্ট সংগ্রহ। এক্সপ্ল্যান্ট কি? সেই গাছের যে কোনো সজীব কলাকোষ, সেটা মূল হতে পারে, কাণ্ড হতে পারে, পাতার হতে পারে,
অথবা মুকুলের হতে পারে, যে কোনো সজীব কোষ, মৃত কোষ হলে হবে না, সেটাকে নেওয়া হয়, সেগুলোকে বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। তাহলে কোনো মূল বা মুকুল সেটাকে সংগ্রহ করা বা কাণ্ড যাই হোক না কেন সংগ্রহ করে সেটাকে ছোট ছোট করে খণ্ডিত করা হয় এবং সেইগুলোকে কি বলা হচ্ছে এক্সপ্ল্যান্ট। তাহলে এক্সপ্ল্যান্ট সংগ্রহ করা হলো, তারপর কি করা হয় এক্সপ্ল্যান্ট পালন মাধ্যম ও আধার সমূহের জীবাণুমুক্তকরণ। তাহলে যে সমস্ত জিনিসপত্রগুলো প্রয়োজন সেইগুলো এক কথায় হচ্ছে যে জীবাণুমুক্ত, তাতে যেন কোনো জীবাণু সংক্রমণ না ঘটে সেই জন্য জীবাণুমুক্ত করা হয়। তারপর দেখো 4 নম্বর যে পর্যায়টা হচ্ছে কি এক্সপ্ল্যান্টকে পালন মাধ্যমে স্থাপন, যে পুষ্টি দ্রবণ বা পালন মাধ্যম, সেখানে হচ্ছে বিভিন্ন রকমের পুষ্টি দ্রবণ বা হচ্ছে নিউট্রিয়েন্টস আছে এবং সেই পুষ্টি দ্রবণ বা পালন মাধ্যমে এক্সপ্ল্যান্টকে নিমজ্জিত করা হয়, টুকরো টুকরো খণ্ডিত এক্সপ্ল্যান্টগুলোকে নিমজ্জিত করা হয়। তারপর সেই এক্সপ্ল্যান্টের কোষ বিভাজন পদ্ধতিতে ক্যালাস উৎপন্ন হয়, যে অবিভেদিত কোষপুঞ্জ গঠিত হয়, ক্যালাস গঠিত হয়। হ্যাঁ, এখানে একটা বলে রাখি, এই মাধ্যমে কিন্তু উপযুক্ত পরিমাণে অক্সিন এবং সাইটোকাইনিন হরমোন প্রয়োগ করা হয়। কারণ কি, কারণ পরবর্তী ক্ষেত্রে বলছি। এরপর দেখো তাহলে ক্যালাস গঠনের পর সেখান থেকে এমব্রয়েড গঠিত হয়। এবার এমব্রয়েড থেকে তৈরি হয় হচ্ছে প্ল্যান্টলেট। এমব্রয়েড থেকে কি তৈরি হয়ে যাচ্ছে প্ল্যান্টলেট গঠিত হয়ে গেল। এবার দেখো এই ছোট যে চারা গাছ ক্ষুদ্র সেই প্ল্যান্টলেট গঠিত হয়ে গেল। এখানে কিভাবে গঠিত হচ্ছে রাইজোজেনেসিস ও কলোজেনেসিস পদ্ধতিতে। রাইজোজেনেসিস পদ্ধতি কাকে বলা হয়, যেটা হচ্ছে মূল উৎপাদন পদ্ধতিকে বলা হয় রাইজোজেনেসিস, আর কাণ্ড উৎপাদন পদ্ধতিতে বলা হয় কলোজেনেসিস। দেখবে এটা কম ঘনত্বের যে অক্সিন সাধারণত রাইজোজেনেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সাইটোকাইনিন হচ্ছে কলোজেনেসিসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে রাইজোজেনেসিস কি, যে বিশেষ করে এমব্রয়েড থেকে যে মূল উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রাইজোজেনেসিস, আর বিটপ বা কাণ্ড উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কলোজেনেসিস। এর ফলে কি হচ্ছে ক্ষুদ্র যে চারা গাছ সেগুলোকে আমরা বলছি প্ল্যান্টলেট, এবং এই প্ল্যান্টলেট বৃদ্ধি পেয়ে সেখান থেকে চারা গাছের সৃষ্টি হলো এবং এই চারা গাছগুলোকে টবে বা কৃষি জমিতে স্থাপন করা হয়, চাষের কাজে ব্যবহার করা হয়। তাহলে এইটা হচ্ছে সামগ্রিক যে অণুবিস্তারণ বা মাইক্রো প্রপাগেশনের ধাপ। তাহলে বোঝা গেল, তাহলে এই যে 8টা স্টেপের মধ্য দিয়ে যে মাইক্রো প্রপাগেশন বা 9টা স্টেপের মধ্যে দিয়ে মাইক্রো প্রপাগেশন সম্পন্ন হচ্ছে। এরপর একটা কথা বলে রাখি, যে এই যে মাইক্রো প্রপাগেশনের যে সুবিধাগুলো কী কী। সুবিধা যেমন 1 নম্বর হচ্ছে যে এই পদ্ধতিতে দ্রুত বংশবিস্তার ঘটানো যায়, অল্প সময়ের মধ্যেই এটা বংশবিস্তার ঘটানো যাচ্ছে। রোগমুক্ত উদ্ভিদ সৃষ্টি করা যায়। বন্ধ্যা উদ্ভিদ যেগুলো স্বাভাবিকভাবে বংশবিস্তার করতে পারে না তাদের হচ্ছে বংশবিস্তার ঘটানো যায়, এবং যাদের দেখবে যে কোনো ফুল হয় না বা যৌন জননের মাধ্যমে বংশবিস্তার ঘটে না তাদের ক্ষেত্রে এই অঙ্গজনন এই অণুবিস্তারণ পদ্ধতিতে বংশবিস্তার ঘটানো যায়। তারপর ধরো সংকরায়ন পদ্ধতিতে কোনো সংকর উদ্ভিদ সৃষ্টি করা গেছে, সেই সংকর উদ্ভিদটার দেহকোষ থেকে এক্সপ্ল্যান্ট সংগ্রহ করে বা দেহ থেকে এক্সপ্ল্যান্ট সংগ্রহ করে এই পদ্ধতিতে আমরা অসংখ্য সংকর উদ্ভিদ সৃষ্টি করতে পারি। বীজহীন ফল উৎপাদনকারী উদ্ভিদের বংশবিস্তার ঘটানো যায়, আর যে সকল উদ্ভিদের দেখবে বীজের সুপ্তদশা দীর্ঘ সেই দীর্ঘ সুপ্তদশা সম্পন্ন উদ্ভিদের বংশবিস্তার ঘটানো যায়। এছাড়াও বহু বিশেষ করে পলিপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা যায় বা হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি করা যায়, অনেক আছে বিষয় আছে যেগুলো হচ্ছে অণুবিস্তারের মাধ্যমে অপত্য সৃষ্টি করা যায়। এরপর চলে আসছি যে অণুবিস্তারণের প্রয়োগটা তোমরা করে নেবে। প্রয়োগ বলতে কি বা কোন কোন গাছের ক্ষেত্রে বা কোন কোন ধরনের উদ্ভিদ এই পদ্ধতিতে সৃষ্টি করা যায় সেটাই হচ্ছে প্রয়োগ। একটু বইটা দেখে নেবে কারণ আর বিস্তৃত করছি না। তাহলে এখানে যেটা আমাদের বলা হলো সেটা হচ্ছে আজকে যে যতটুকু আলোচনা হলো সেটা আমাদের হচ্ছে অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশান। এরপর আমরা যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে অপুংজনী আছে, আর অপুংজনীর পরে আমরা পরবর্তী যে উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন, মানুষের যৌন জনন চলে আসবে। আজ তাহলে এই পর্যন্তই রইল।